মাটিতে তৈরি নয়, মানুষের তৈরি। বাংলাদেশ স্বপ্ন দেখে, প্রতিটি মানুষ দেশ তৈরি করছে। বাংলাদেশ স্বপ্ন দেখে একটি ব্রোঞ্জের মূর্তি, নিথর বিশাল। মাটি ফুঁড়ে জেগে ওঠে গভীর রাত্রিরে, মুখে শতাব্দীর গাঢ় বিশাল শ্যাওলা আর ভীষণ ফাটল, যেন বেদনার রেখা। ব্রোঞ্জের অদ্ভুত চক্ষুদয় খুব স্থির, চেয়ে থাকে অন্ধকারে। মনে হয় ওরা কোনোদিন দেখেনি কিছুই, যদিও দেখার কথা ছিল শতাব্দীর মতোই ব্যাপক বহু কিছু। গভীর অন্ধকার ফুঁড়ে জেগে ওঠা স্বপ্নের চিত্রকল্প এভাবেই সাজিয়েছিলেন আমাদের প্রধান কবি শামসুর রহমান। সত্যি, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে স্বপ্ন দেখায় বাঙালি আবহমান কাল থেকেই অক্লান্ত। দুঃখ, দারিদ্র্য, বঞ্চনায় হাবুডুবু খেতে খেতেও আমরা স্বপ্ন বুনি একটি বর্ণিল সুন্দর আগামীর। তবে সে স্বপ্নগুলো শুধুই বিমূর্ত কল্পনা নয়। আমাদের সমাজ, রাষ্ট্র, এমন কিছু কর্মবীর আছেন যারা আপন আলোয় আলোকিত করে চলেছেন হাজারো সমস্যার সাত পাকে বাঁধা সময়কে। সমাজ কাঠামো নির্মাণে এগিয়ে নিয়ে যাচ্ছেন আলোক জেলে আমাদেরকে সামনের দিকে পথ দেখিয়ে। তাদের নিজের আপন অন্তরঙ্গ অবয়ব উপস্থাপনার প্রত্যয় নিয়ে শুরু হলো বাংলা ভিশনের নতুন অনুষ্ঠান, বাংলাদেশ স্বপ্ন দেখে। আজ আমরা এমন একজনের জীবন, কর্ম ও দর্শনকে তথ্য তালাশ করে দেখব, যিনি সময়ের অন্যতম আলোচিত চরিত্র। 7 দশক পেরোনো যে যুবক এক জীবন ছুঁয়েছেন, জয় করেছেন অভূতপূর্ব সব সাফল্যের সোপান। চলুন তো দেখি তিনি কে। পেরিয়ে আসা শতকের 30-এর দশকে তিনি জন্ম নিয়েছিলেন পশ্চিম বাংলার সমৃদ্ধ গ্রাম সুবর্ণপুরে। শৈশব, কৈশোর এবং তারুণ্যের প্রথম ভাগ কেটেছে কলকাতায়। পড়াশোনা, রাজনীতি আর বাউন্ডুলেপনার মিশেলে কলকাতা বিশ্ববিদ্যালয় পর্ব শেষ করে পাড়ি দেন লন্ডনে। সেখানে বারেট ল সম্পন্ন করে কয়েক বছর প্র্যাকটিস করেন কলকাতা হাইকোর্টে। তারপর 1962 সালে স্থায়ীভাবে চলে আসেন ঢাকায়। জুনিয়র আইনজীবী হিসেবে শুরু করে ব্যারিস্টার রফিকুল হক এখন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ আইনজীবী। স্বাধীন বাংলাদেশের আইন আদালতের সকল পরিবর্তনের নিবিষ্ট সাক্ষী বর্ষিয়ান এই আইনবিদ। 1962 সালে মাত্র 27 বছর বয়সে ব্যারিস্টার রফিকুল হক কলকাতা ছেড়ে এই প্রাঙ্গণে আসেন। এই প্রাঙ্গণ মানে সুপ্রিম কোর্টে উনি হাজির। এখানকার ধূলিকণা ঘাস মারাতে মারাতে তার কালো চুল হয়ে ওঠে সাদায় রূপান্তরিত। তার বয়স এখন 73 ছুঁই ছুঁই। চলুন আমরা রফিকুল হকের কাছেই শুনি তার ব্যারিস্টার রফিকুল হক হওয়ার কথা। কলকাতা ছেড়ে এইখানে চলে আসবার প্রেক্ষাপটটা কি? আসেন আমার চেম্বারে আসেন, তখন আমি সব বলবো। আমরা এখন ব্যারিস্টার রফিকুল হকের চেম্বারে আসছি। আমরা ওনার কাছে ওনার পেশা জীবনের কিছু কথা শুনব। বলুন। আমাদের আইন পেশায় দুটো জিনিস দরকার। একটা হচ্ছে হার্ড লেবার, পড়াশোনা, আর খুব সিনসিয়ার টু ইয়োর প্রফেশন। পড়াশোনা একান্ত দরকার এবং তার জন্য সুযোগেরও দরকার। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে একটা ভালো ডাক্তার, লোকে যখন বিপদে পড়ে ঠিক ভালো ডাক্তার খুঁজে বার করে। আমাদের পেশা জীবনেও ঠিক তাই। তারা জানে কার কাছে গেলে রিলিফ পাবে, কে সিনসিয়ারলি কাজ করবে। হার জিত তো আছে, কিন্তু সিনসিয়ারলি কাজ করা খুব বড় জিনিস। সেই জন্য লোকে জানে, এবং আমি একটা একটা করে অনেক সুযোগ পেয়েছি। আমার ভালো ভালো অনেক জুনিয়র ছিল। এখনকার যে চিফ জাস্টিস, উনিও আমার ছাত্র। তার নেক্সট ম্যান, সেও আমার ছাত্র। তারপরের যে জাজ, সেও আমার জুনিয়র। আমার এখানে বোধহয় 15 বছর ছিল। তার সঙ্গে ছিল জাস্টিস ফজলুল হক, ছিল আমিনুল হক, ছিল মিনিস্টার ছিল। এখন যে সেট অফ জুনিয়র আমার আছে, তারা খুব কম্পিটেন্ট জুনিয়র। একজন হচ্ছে আসাদুল করিম, আর আছে আমার ছেলেও আছে তার সঙ্গে। ক্রেডিট আমার খুব একটা না। তারা
ওই পাস করে দেয় কোর্টের সামনে, আমি শুধু হেডটা করি, মানে তার নামটা আমার হয়, তারা সমস্ত রেডি করে দেয়, আমি আইনের ম্যাচটা আমি কষি, কারণ কেস প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, আর্গুমেন্টটা আমি করি। এবং আমরা এক একটা এই এমার্জেন্সি আসার পর 111-এর পরে নতুন নতুন পয়েন্ট আমরা বার করছি। আমার যে লাইব্রেরি আছে, আমার মনে হয় না এরকম মডার্ন লাইব্রেরি আর কারোর আছে। লটা কোথায় আছে সেইটা খুঁজে পাওয়া খুব ইম্পর্টেন্ট, সেইটা খুঁজে পেলেই আপনি ইউ উইল সাকসেস। এবং আমি কোনো দিন কোর্টে ফুললি প্রিপেয়ার্ড না হয়ে যাই না, কিন্তু আমি খুব ইডিয়েট, আমাকে এবার A to Z পুরো পাটা 10,000, 5,000, 2,000 পেজের পেপার বুক হলো পুরোটা পড়তে হয়, না পড়ে আমি যাই না। তো সেটা মক্কেলরা নিশ্চয়ই লক্ষ্য করে, সেই হিসেবে আমি আস্তে আস্তে চান্স ও সুযোগও পেয়েছি, সুযোগের সদ্ব্যবহার করেছি। আমি ধরেন 72-র কথা বলি, তখন আমার বয়স কত, লয়ার এসে 10-12 বছর। তখনই শেখ সাহেব যে সমস্ত আমাকে দিয়ে ল করিয়েছিলেন, ওই বয়সে 10-12 বছর লয়ারে কে কাকে রেকগনাইজ করে, উনি কোথা থেকে পেলেন আমাকে দিয়ে অনেক ইম্পর্টেন্ট জিনিস করালেন। আস্তে আস্তে আমি পিকচারে চলে আসলাম। তারপরে স্বাধীনতার পরে পাকিস্তানের সঙ্গে আমাদের কেস হলো ভাগাভাগি নিয়ে। তো ইংল্যান্ডে আমার প্রায় 450 কেস ছিল, নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টে আমার একসঙ্গে কেস ছিল সেও 350। তো এই কেসের জন্য ইংল্যান্ড আর আমেরিকা 71-72-র পরে আমি প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক ফোর্টনাইট আমাদের যেতে হতো। তো ন্যাচারালি আপনি যখন ইংল্যান্ডে আমেরিকা কেস করছেন দিনের পর দিন, তখন আপনার নাম হয়ে যাচ্ছে। তারপরে ধরুন ইন্টারন্যাশনাল যতগুলো আরবিট্রেশন হয়েছে, গুড নাম্বার অফ আরবিট্রেশন আমি করেছি। বলতে গেলে হার্ড লেবার, পড়াশোনা, সিনসিয়ারিটি, অনেস্টি, ইন্টিগ্রিটি, এগুলো থাকলে যে কোনো লোক ভালো লয়ার হতে পারে। আর আমরা যখন ছিলাম তখন খুব কষ্টে হয়েছি। আমার গিন্নি নিশ্চয়ই সেদিন বলেছে, শুনেছেন, 1.5 বছরে 50 টাকা পেয়েছিলাম। আমরা 250 টাকা পেতাম ইউনিভার্সিটিতে, সেইটা, আর গিন্নি পেত 300 টাকা ইন্টার্নি, ডাক্তার, এই দিয়ে সংসার চলতো। তারপর আস্তে আস্তে এখন আল্লাহর মর্জি অবস্থা খুবই ভালো। ব্যারিস্টার রফিকুল হক এতক্ষণ আমাদের তার কর্মমুখর জীবনের কথা বলেছেন। চলুন দেখি তার ঘনিষ্ঠ জনেরা তাকে কিভাবে দেখে। একমাত্র ছেলে ফাহিমুল্লাহ, সে ব্যারিস্টার, এবং তার স্ত্রী রোকেয়া, সেও লয়ার। আর একমাত্র আমার নাতনি হচ্ছে এই ম্যাম সাহেব আমার পাশে দাঁড়িয়ে আছে, সে কী হবে তাকে জিজ্ঞেস করেন। বলো দেখি মা, কী হবে? বড় হলে চিন্তা করব। ব্যারিস্টার রফিকুল হককে আমি চিনি 1985 সাল থেকে, এবং আমার পরিচয়টা একটু ভিন্ন অন্যদের চাইতে, কারণ আমি ছিলাম ওনার ছাত্র, অর্থাৎ আর্টিকেল স্টুডেন্ট। আমি স্যারকে দেখেছি যে স্যার সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত একইভাবে চেম্বারে কাজ করে যাচ্ছেন। স্যার একটু রাগী ছিলেন, স্যার এখনও রাগী আছেন, এবং এই রাগের কারণটা আমি যেটা দেখি যে ওনার কনফিডেন্স, বিকজ অফ হিজ নলেজ, যে জ্ঞান ওনার আছে, জ্ঞানই ওনাকে মাঝে মধ্যে কিছুটা বিরক্ত করে দেয় অন্যদের আচরণ দেখে, যে জন্য উনি কখনো কখনো একটু রাগেন, কিন্তু উনি অত্যন্ত খুবই স্নেহপরায়ণ। ব্যারিস্টার রফিকুল হক এই উপমহাদেশের একজন বিশিষ্ট এবং বলবো ইউনিক অ্যাডভোকেট, আ লয়ার হু হ্যাজ রিয়েলি কন্ট্রিবিউটেড এ লট। উনি এই সমাজের জন্য, বিশেষ করে ওকালতি ব্যবসায় যারা জড়িত তাদের জন্য ক্লিয়ার থিঙ্কিং এবং কনসেপ্ট, সম্পূর্ণ ট্রান্সপারেন্ট কনসেপ্ট উনি দিচ্ছেন, এবং উনি যে কনসেপ্টগুলোর উপরে কথা বলেন সেগুলোর উপরে ওনার এক্সপার্টিস, ওনার দখল আছে। পেশা জীবনের শুরুর দিকটায় সংসার চালানোর মতো প্রয়োজনীয় অর্থ জোগাড় করতেই রফিকুল হক দম্পতিকে বেশ বেগ পেতে হয়েছিল। কিন্তু চৌকস, নিষ্ঠাবান ও সাহসী আইনজীবী হিসেবে দ্রুতই নামডাক ছড়িয়ে পড়ে ব্যারিস্টার হকের। খ্যাতির সঙ্গে সঙ্গে প্রতিপত্তিও এসে ধরা দেয়। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য মতে গত 7 বছর যাবৎ ব্যক্তি হিসেবে তিনিই দেশের সর্বোচ্চ করদাতা। তবে আয়কৃত এই অর্থের উল্লেখযোগ্য অংশ তিনি খরচ করে চলছেন নানা জনকল্যাণমূলক কাজে। একের পর এক হাসপাতাল, স্কুল, কলেজ তিনি প্রতিষ্ঠা করে চলছেন। রাজধানীর পার্শ্ববর্তী জেলা গাজীপুরের চন্দ্রা নামক এলাকাটিকে তিনি সাজিয়ে চলছেন মনের মতো করে। তুখোর আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক একজন শুধু আইনজীবী নন, উনি একজন সমাজসেবকও। এটি তার দ্বিতীয় সত্তা। চলুন আমরা তার দ্বিতীয় সত্তার সাথে আজকে পরিচিত হই। 1972 সাল থেকে
দেশ স্বাধীন হওয়ার পর থেকেই আমি এই সেক্টরে ইন্টারেস্টেড হই। তখন ছিল প্রফেসর তোফায়েল আহমেদ শিশু বিশেষজ্ঞ, আর আমার বন্ধু ব্যাংকার সালেহন সাহেব, মোশফিকুর সালেহন এবং আমি, এই তিনজন মিলে ঢাকায় যে শিশু হাসপাতাল দেখেছেন, 5তলা শিশু হাসপাতাল যেটা মিরপুরে দেখেছেন, এই শিশু হাসপাতালটা শুরু করি। আস্তে আস্তে শিশু হাসপাতাল দেখছি, এখন শিশু বড় হয়ে গেছে ওই শিশু। তারপরে আমি ওই শিশু ছেড়ে দিয়ে এখন এই ছোট শিশুকে ধরেছি, এবং এই ছোটো শিশুর জন্ম কিন্তু আমার ওয়াইফের হাতে। এখন সেইটা আমি তার সঙ্গে আছি। ও রিটায়ার করার পর তার যা কিছু টাকা পেয়েছে সব দিয়ে এইটা শুরু করা হয়। এটার নাম তো সুবর্ণ ক্লিনিক। সুবর্ণ ক্লিনিক। এখানে মা এবং 12 বছর 14 বছর বাচ্চাদের জন্য চিকিৎসা 10 টাকা বছরে লাগে। বছরে 10 টাকা। বর্তমানে বারডেমে যেটা দেখেন ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, তাতে আমি এবং আমার ওয়াইফ সেকেন্ড সিনিয়র মোস্ট মেম্বার, এবং আমি ওখানে ভাইস চেয়ারম্যান ফর 29 ইয়ার্স। আচ্ছা, বারডেম হসপিটাল করেছি, কার্ডিয়াক যেটা। সবচেয়ে বড় প্রজেক্ট হচ্ছে আসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল। ক্যান্সার হসপিটালটা 200 কোটি টাকার প্রজেক্ট এবং 500 বেডের হবে, এবং ওখানে আমার ব্যক্তিগত যথেষ্ট দান আছে। কারণ আমার ফ্যামিলিতে আশ্চর্য, মানে আমার বাবা মারা গেছে ক্যান্সারে, বড় ভাই ক্যান্সার, মেজে ভাই মারা গেছেন ক্যান্সার, আমার ক্যান্সার, আমার ওয়াইফের ক্যান্সার, আমার ভাবির ক্যান্সার। তো আমাদের হোল ফ্যামিলি ক্যান্সার, এবং সেই জন্য ক্যান্সার হসপিটালটা যদি শেষ করে যেতে পারি তাহলে আমার জীবনে একটা স্যাটিসফ্যাকশন থাকবে। ঠাট্টা করে আমার হাসপাতাল, আমাকে হাইকোর্টে বলা হয়, ডাক্তার রফিকুল্লাহ, আমার একটা ছেলে ব্যারিস্টার, তাকে ব্যারিস্টার করেছি, যথেষ্ট, সে নিজে করে খাবে, আর বাকিটা আমাদের দুজনের দাঁড়ানো না, দেশে মরার আগে সব দিয়ে যাব দেশকে। আমাদের সামান্য কিছু যেটুকু সার্ভাইভালের জন্য, এবং আমাদের বাড়িতে গিয়ে দেখবেন ভেরি হাম্বল লাইফ, আমরা অত্যন্ত সাধারণ জীবনযাপন করি। সেই জন্য আমাদের শুধু হসপিটাল না, এখানে দেখবেন স্কুল করেছি, তারপরে বঙ্গবন্ধু স্কুল করেছি, মসজিদ আছে। এই পাড়ায় জয়দেবপুর, আশুলিয়া, টাঙ্গাইল, কাগজ খুলে দেখেন সবসময় অ্যাক্সিডেন্ট আছে, সবসময় অ্যাক্সিডেন্ট, লোক মরছে। সেই জন্য এখন একটা নতুন হসপিটাল করছি 50 বেডের, তাতে 10টা বেড শুধু থাকবে এই অ্যাক্সিডেন্টের জন্য, এমার্জেন্সির জন্য। সেটা এই পাড়ার জন্য খুব দরকার। আর একটা আমি দিন হসপিটাল আছে মগবাজারে, দেখেছেন? ওর ভিতরে গিয়ে দেখবেন বাংলাদেশে, দেখেছেন? তাহলে তো এইরকম হসপিটাল বাংলাদেশে মেয়েদের এবং মাদের জন্য, বাচ্চাদের জন্য আছে, এটা চিন্তা করতে পারবেন না। শুধু হসপিটালে ইন্টারেস্টেড না, আপনি এই পাড়ায় জিজ্ঞেস করে দেখেন, কেউ বেকার নেই। এই পাড়ায় জিজ্ঞেস করে দেখেন, কেউ বেকার নেই, প্রত্যেককে সহজ করা হয়েছে। একটা এরিয়া নিয়ে আমি যদি করে থাকি, এই এরিয়ায় যখন আমি জমি কিনেছিলাম তখন নৌকোয় করে আসতাম, ওই টাঙ্গাইলের রাস্তায় এসে নৌকোয় করে আমার বাসায় উঠতাম। আজকে দেখেন কি অবস্থা। তো তখন কি কেউ চিন্তা করেছিল যে এইরকম হবে? কিন্তু এখন লোককে জিজ্ঞেস করেন, সবাইকে, এই যে আমাদের অ্যাডভোকেট বেলায়েত সাহেব আছেন, আনোয়ার সাহেব, এরা সব লোকাল, এদেরকে জিজ্ঞেস করেন হাউ দিস লোকাল পিপলস হ্যাভ বেনিফিটেড। উনি আমাদের জন্য এখানে একটি দোতলা একটা মসজিদ করেছেন চন্দ্রামুড়ে, এবং একটা ডিগ্রি কলেজ করেছেন উনি, এখানে একটা হাই স্কুল করেছেন, একটা ক্লিনিক করেছেন উনি, মানে ডায়াবেটিস রোগীদের জন্য, যেটা দ্বারা আমাদের এই এলাকা থেকে 2-4টা থানার মানুষ এখানে চিকিৎসা পাচ্ছে। যে কোনো দুস্থ পরিবার, গরিব ছেলে মেয়ে যারা পড়তে পারে না, তাদেরকে উনি পড়ালেখা করিয়ে জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারে, সেই জন্য উনি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। এটা দ্বারা আমাদের কালিয়াকুড়ের হাজার হাজার মানুষ ব্যাপকভাবে উপকৃত হচ্ছে। আমি এখন চন্দ্রায় ব্যারিস্টার রফিকুল হকের বাংলো বাড়ির পুকুর ঘাটে। এখন আমরা রফিকুল হকের ছোটবেলার কিছু গল্প শুনব। পুকুর ঘাটে বসে আছেন। ছোটবেলার গল্প বলতে গেলে প্রথমে শুরু করতে হয়, আমার জন্ম কলকাতা থেকে একটু বাইরে, এখন সেটা কলকাতা, চেতলা বলে জায়গা। ছোটোবেলায় যখন যুদ্ধ হয়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, কলকাতায় যখন বোম পড়লো, তখন আমরা দেশে চলে গেলাম। তখন বোধহয় ক্লাস 4 বা 3-তে পড়ি। দেশে চলে গেলাম। দেশে গিয়ে কাছাকাছি স্কুল হচ্ছে 4 মাইল দূরে, এবং স্কুল যেতে গেলে
3টে নদী পার হয়ে যেতে হতো, ছোট ছোট খাল। ছোটবেলাও ডান পিটে ছিলেন? ছোটোবেলা খুবই এখনকার ডান মতো? পেটে ছিলাম, খুবই ডান পেটে ছিলাম। এবং স্কুল লাইফ, আমার মা অবশ্য মারা যায় আমি যখন ক্লাস 9-এ পড়ি, তারপরে একটু প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, কিন্তু বেসিক্যালি আমি খুব দুষ্টু ছেলে ছিলাম, খুবই দুষ্টু। কলকাতা স্কুল কি ইউনিভার্সিটি ফাঁকি দিয়েছেন কখনো? মানে স্কুল স্কুল পালিয়ে? না, অথবা- সেরকম স্কুল তো পালানোর সুযোগ হয়নি। তো এইটুকু মনে আছে যে রবীন্দ্রনাথ মারা যায় সেই দিন আমাদের স্কুলে পিকনিক হওয়ার কথা ছিল। আচ্ছা। তো বললো রবীন্দ্রনাথ মারা গিয়েছে, পিকনিক হবে না। তখন ছোটোবেলা ক্লাস 2-তে পড়ি, কি রবীন্দ্রনাথ কে মারা গেছে, আমাদের পিকনিকটা মাটি হয়ে গেল, এইটুকু মনে আছে। কলেজ লাইফ তো আমাদের আলাদা, ছেলেদের আলাদা। ইউনিভার্সিটি লাইফ গিয়ে এইগুলি পড়াশোনার চেয়ে প্রেম চর্চায় বেশি হয়েছে। এই ব্যারিস্টার হওয়ার পিছনে আপনার কি ছোটবেলা থেকেই শখ না, ছিল, ব্যারিস্টার না হওয়ার অন্য পিছনে যদি কিছু সত্যি কথা বলেন তো আমার শাশুড়ি, আমার গিন্নি ক্লাস 9-এ পড়ে, আমি ফার্স্ট ইয়ার না আইএ পাস করেছি, তখন থেকে আমাদের বিয়ের ঠিক। আচ্ছা। এবং আমার শাশুড়ি তারা খুব বড় লোক, তাদের হচ্ছে তুমি ব্যারিস্টার না হলে আমি মেয়ের সঙ্গে বিয়ে দেবো না। আচ্ছা। আচ্ছা, ব্যারিস্টার হওয়ার পিছনে সত্যি করে বলতে আমার গিন্নিকে বিয়ে করার জন্য আমাকে ব্যারিস্টার হতে হবে। আপনার পরিবার এবং ছেলেবেলার কিছু গল্প যদি শোনাতেন। মার কাছে শুনেছি আমার যখন জন্ম হয় তখন আমার 2.5 পাউন্ড ওজন হয়েছিল, আচ্ছা। এবং তুলোয় রেখে মানুষ করেছে, বড় করেছে। তা আমার গিন্নি মাঝে মাঝে বলে, তুমি 2.5 পাউন্ডে যদি এই বিচ্ছু হয়ে থাকো তো তোমার যে নর্মাল বার্থ হতো তাহলে তুমি কী হতে। তো এই আর যখন যুদ্ধের সময় এইটুকু মনে পড়ে, ইলেকট্রিসিটি বন্ধ, কলকাতা ইলেকট্রিক মোমবাতি জ্বালাতে পারবে না, সলতে করে ওই কূপে রেখে আমরা লেখাপড়া করতাম। আচ্ছা। তারপরে স্কুল লাইফ, তার মা মারা যাওয়ার পর খুব কষ্টে কেটেছে লেখাপড়া। ব্যারিস্টারে আমি খুব কষ্ট করে করেছি, সবগুলো সাবজেক্টে আমি ফিস দেওয়া অ্যাফোর্ড করতে পারিনি। পরীক্ষা দিয়ে দেখা গেল আমি হিন্দু লয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট, বাংলা লয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট। আবু সাইদ চৌধুরী সাহেব হিন্দু ল ইন্ট্রোডিউস করলেন, অ্যান্ড ওয়ান্স আপন এ টাইম আই ওয়াজ হেড অফ দ্য এক্সামিনার অফ ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি অ্যান্ড চিটাগাং ইউনিভার্সিটি অন হিন্দু ল। আমি ঢাকায় এসেছি 62 সালে। তার আগে বিয়ে করেছি 60 বছরে, তখন বিয়ে করেছি, বিয়ে করে ব্যারিস্ট্রি পড়তে অ্যাডভোকেট হয়েছি কলকাতা, তারপরে ব্যারিস্ট্রি। শেখ সাহেবের সঙ্গে আমার অন্যভাবে, কারণ তখনকার 72-এর পরে যত ইম্পর্টেন্ট ল, ব্যাংকিং কোম্পানি, ব্যাংক ন্যাশনালাইজেশন, ইন্ডাস্ট্রি ন্যাশনালাইজেশন, এগুলো সব আমাকে দিয়ে করিয়েছিলেন। আচ্ছা, তারপরে আবার জিয়া সাহেব আসার পরে ডিন্যাশনালাইজেশন, এগুলো আমাকে দিয়ে, ফরেন প্রোটেকশন ল, এগুলো আমাকে দিয়ে, বিওআই, বোর্ড অফ ইনভেস্টমেন্ট, এরশাদ সাহেব এসে সব আমাকে, যত কমার্শিয়াল ল এবং সবই মোরাললেস আমারই করা। লোকে যে যাই বলুক, সবই আমার করা। এখন অপরাহ্ন, সকাল থেকে আমরা ব্যারিস্টার রফিকুল হকের সাথে অনেক জায়গা ঘুরলাম এই চন্দ্রাতে। চন্দ্রাতে ওনার স্কুল দেখলাম, মসজিদ দেখলাম, কলেজ দেখলাম। আমরা একটু জানতে চাই চন্দ্রাতে তার এত ভালোবাসার সুবর্ণ কোথা থেকে আসলো। সুবর্ণ নামটা এত খেয়াল করলাম চন্দ্রায়, আমি জানতে চাচ্ছিলাম যে এই ভালোবাসার নামটা, সুবর্ণ নামটা এত ভালোবাসার কেন আপনার আমি কাছে? আগেই বলেছি, আমার জন্ম ওপার বাংলায়, এবং ইনসিডেন্টালি ওপার বাংলায় যে আমার গ্রামের নাম, সেটার নাম হচ্ছে সুবর্ণপুর। আচ্ছা। সেই জন্য সবগুলো আমি সুবর্ণ রেখেছি, ভালোবাসার নাম। জাস্ট সেই যাতে তার স্মৃতি থাকে। আচ্ছা। তবে সুবর্ণপুরেও যে কিছু করি নাই তাই না, সেখানে স্কুল, কলেজ, কিন্ডারগার্টেন সব করে দিয়েছি। আমি একটু পরিবার সম্পর্কে জানতে চাচ্ছিলাম আপনার। পরিবার, আমার আব্বা ডক্টর ছিলেন, প্রফেশন ডক্টর। আমার ফ্যামিলি মোস্ট অফ দেম আর ডক্টরস, আমি শুধু লয়ার, আমার ছেলে লয়ার। আমার মেজো ভাইও ডাক্তার ছিলেন, ম্যানচেস্টারে গত সপ্তাহে মারা গিয়েছেন। আচ্ছা, এবং বড় ভাই পুলিশ কমিশনার ছিলেন ক্যালকাটা, তিনিও মারা গিয়েছেন আমার আগে। আর আমার একটা স্টেপ ব্রাদার আছে, সে এখানে ব্যবসা করে, ঢাকায় আছে। সারাদিন আজকে ব্যারিস্টার রফিকুল হকের শুধু ভালো কথাই শুনলাম, ওনার সমালোচনাও অনেক হয়। এই প্রচলিত সমালোচনা, এগুলোর ব্যাখ্যা যদি জানতে চাই আপনার কাছে। বর্তমানে সবচেয়ে বেশি সমালোচনা হয় আমি কি করে বেগম জিয়া এবং হাসিনা দুজনার লয়ার হতে পারি। যারা দুই ভদ্রমহিলা, যারা নিজেরা কারোর সঙ্গে কারোর কথা বলে না, আমি কি করে তাদের লয়ার। এর উত্তর আমি কয়েকবার দিয়েছি। আমি যেহেতু নন পলিটিশিয়ান, আই এম পিওর অ্যান্ড সিম্পল লয়ার, আমি সবার জন্য কাজ করেছি। শুধু হাসিনার, খালেদা নিয়ে অল অ্যান্ড সাডেন খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে, কিন্তু তার আগে কাদের সঙ্গে কাজ করেছি, শেখ মুজিব, জিয়াউর রহমান, এরশাদ, এটা কেউ বলে না। আমি যেটা ফাইট করছি, নট ফর হাসিনা অর ফর খালেদা, ইট টু এস্টাবলিশ রুল অফ ল, কনস্টিটিউশনাল সুপ্রিমেসি,
ফান্ডামেন্টাল রাইটস, হিউম্যান রাইটস, এইগুলোর জন্য। আপনি আপনার থেকে বের হয়ে গিয়ে আপনি নিজেকে যদি দেখেন, তাহলে সমালোচনা করলে কি বের হবে যে আপনার ভুল ছিল অথবা কোথাও কোনো ঝামেলা ছিল? আপনি হাইকোর্টে গিয়ে জিজ্ঞেস করেন আমার সম্বন্ধে, জাজদের জিজ্ঞেস করেন, লয়ারদের জিজ্ঞেস করেন, সবাই এক কথা বলবে, আমার অসম্ভব মেজাজ। প্রত্যেকে এক কথা বলবে, কমান। আপনিও প্রত্যেকে। বলবেন নিজে হ্যাঁ, থেকে? আমার খুব মেজাজ। আচ্ছা। আমি সে অ্যাডভোকেটই হোক আর জাজ হোক, যদি এমন কিছু বলে যেটা নট উইদিন দি পারভিউ অফ ল আর সামথিং কন্ট্রারি টু ল, আই ইমিডিয়েটলি প্রোটেস্ট। এবং জাজেরাও জানে, এবং জাজেরাও আমাকে যথেষ্ট রেসপেক্ট করে। আমি লক্ষ্য করেছি, আমি কেস করতে গেলে খুব কম জাজই আছে যারা আমার পিটিশন খোলে। আমি মুখে যা বলি সেইটা অ্যাকসেপ্ট করে নেয়। আমার প্রফেশনাল লাইফে আমি অত্যন্ত সিরিয়াস, ভেরি ভেরি সিরিয়াস। আপনি এরশাদের সময় অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন, এই সম্পর্কে একটু পরিষ্কার কোনো ধারণা দিবেন আমাদেরকে? আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে 1 টাকা মাইনে নিতাম। আমি বলেছিলাম মাইনে নেব না, তখন বলে না, মাইনে একটা নিতে হবে, এবং 1 টাকা মাইনে নিতাম, তার জন্য 2 টাকার রেভিনিউ স্ট্যাম্প দিতে হতো। কিন্তু আমি কখনো কোনো মাইনে এরশাদের সময় এটা ডিউরিং মাই অ্যাটর্নি জেনারেল নেই না। এক, 2 হচ্ছে আই মেড ইট ভেরি ক্লিয়ার যে আপনি কোনো অন্যায় কাজ আমাকে করতে পারবেন না। যদি কেউ ভাবেন যে এই লোকটা অন্যায় করেছে, আমাকে বলবেন, আমি তার গলা কেটে আনবো, 1 ফোঁটা রক্ত পড়বে না, কিন্তু আপনি অন্যায়ভাবে কিছু করতে পারবেন না। আরেকটি যেটা আমার প্রশ্ন ছিল যে 90-তে এরশাদের ক্ষমতা হস্তান্তরের 6 সময়, ডিসেম্বর। জি, আপনার বিরাট একটা অবদান আছে, এই সম্পর্কে একটু যদি আমাদের বলেন। এই সময় 3টে পার্টি ছিল। একটা হচ্ছে শাহাবুদ্দিন সাহেব, ইশতিয়াক ভাই, কামাল, ডক্টর কামাল, এই গ্রুপ একটা। মাঝখানে আমি, ওদিকে MK আনোয়ার, মদুদ আর এরশাদ সাহেব। তো সব কিছু লিয়াজা হতো আমার থ্রুতে, ওদের ডাইরেক্ট না। তো একটার পর একটা কী হবে না হবে, কীভাবে শাহাবুদ্দিন সাহেব প্রেসিডেন্ট হবেন বা অ্যাক্টিং প্রেসিডেন্ট, এ সমস্ত সব আমার থ্রুতে হতো। শেষ পর্যন্ত ঠিক হলো যে এরশাদ সাহেব রিজাইন করবে, মদুদ রিজাইন করবে, এরশাদ সাহেব রিজাইন করবে, ওরা ভাইস প্রেসিডেন্ট হবে, তবে অ্যাক্টিং প্রেসিডেন্ট থাকবে। বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন রফিকুল হক। সে সময়ে তিনি যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন, যে কমিটিতে সভাপতি ছিলেন ইন্দিরা গান্ধী। এছাড়া মুসলিম সংখ্যালঘু হওয়া সত্ত্বেও কলকাতা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নেতা নির্বাচিত হন পরপর কয়েক দফা। এখন আমাদের আড্ডায় যোগ দিচ্ছেন ওনার স্ত্রী ডক্টর ফরিদা হক। আমরা তো এতক্ষণ আজকে সকাল থেকে কথা বলছিলাম ওনার ব্যক্তি জীবন, ওনার চাকরি জীবন, সব সম্পর্কে। আপনাকে যদি প্রশ্ন করি যে কবে থেকে ওনাকে চেনেন এবং কেমন করে পরিচয় হলো ওনার সাথে? কবে থেকে চিনি বলা তো মুশকিল, কারণ বোধহয় 50 বছরের কাছাকাছি হবে আমাদের বিবাহিত জীবন। জি, অতএব তখন থেকেই চিনি। জি, তার আগে থেকেও চিনতাম দূর সম্পর্কের আত্মীয় হিসাবে। জি। তবে তখন তো আমি ক্লাস 9-এ বা 8-এ পড়ি, তখন সেই চেনার কোনো মানে ছিল না। আচ্ছা, পরে এসে দেখা গেল যে ওর সাথে যখন আমার বিয়ে হলো, তখন আমি ইন্টারমিডিয়েট পাস করে মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে ঢুকেছি। তখনই হঠাৎ মা আর বাবা, আমার আব্বা আর আমার মা ওর সাথে আমার বিয়ে ঠিক করে ফেললো। কেননা ও তখন MA ল পাস করে ফেলেছে, ও তখন বিলেতে ব্যারিস্টারি পড়তে যাবে। আমার আব্বা বললেন যে ঠিক আছে, ও ব্যারিস্টারি পড়তে চলে যাক, আর আমিও এখানে, ও ওখানে পড়বে আর আমিও এখানে পড়বো, আমিও পাস করে যাবো, ও পাস করে যাবে, ফিরে এসে সংসার করবো। পাস করে ফেরত আসার পরে তখন তো সংসার করতে শুরু করলাম। আমি তখন স্টুডেন্ট, তখন তার আমার 5 বছর পুরো হয় নাই। ও সারা জীবন কাজ পছন্দ করে, কাজ ছাড়া থাকতে পারে না, আর আড্ডাবাজ আছি। তবে আজকাল আগে বেশি ছিল, এখন আস্তে আস্তে করে কমে যাচ্ছে আর কি। আমাদের বাঙালি মেয়েরা কিন্তু বিয়ের পরে পড়াশোনা কন্টিনিউ করতে পারে না। এটা শ্বশুর বাড়ি থাকতে অনেক কিছু প্রবলেম থাকে, তো সেই দিক থেকে ও কিন্তু আমাকে কোনো দিন বাধা দেয়নি। আপনি কলকাতা হাইকোর্টে কাজ করতেন, কিন্তু ওটা ছেড়ে ঢাকায় চলে আসলেন কেন? আমি কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করতে করতে লন্ডন গেলাম ব্যারিস্টারি পড়তে। তো ব্যারিস্টারি পড়ার সময় ওখানেই আমি ন্যাশনালিটি চেঞ্জ করলাম 2টো কারণে। একটা, আমার ওয়াইফ পাকিস্তানে থাকে, আর দ্বিতীয়ত আমি জানি আমি যত বড়ই ব্যারিস্টার হই, কলকাতায় আমি কিছুই করতে পারবো না। আপনার অবসরে আপনি কি করেন? উত্তরটা আমি দিই। এটা হলো অবসর বলে ওর কিছু নাই। ওর ডেলি রুটিন যদি শোনেন, সকাল 7টার মধ্যে উঠে চেম্বারে যাবে, চেম্বার থেকে এসে কোর্টের জন্য প্রস্তুত হবে, কোর্টে যাবে, কোর্ট থেকে ফিরে এসে হয়তো 10 মিনিট 15 মিনিট একটু চোখটা বন্ধ করে আবার চেম্বারে যাবে, রাত 11টা সাড়ে 11টা চেম্বার থেকে আসবে।
উঠে তখন খাবে, খেয়ে শুয়ে যাবে, বা কাগজটা তো পড়লো, পড়ে শুলো। এই হলো 6 দিন। আর 7 দিন শুক্রবার দিন এখানে কথাবার্তা বলে কাটায়। তাহলে আপনি বলেন অবসরটা তার কোথায়? অবসর নাই ঠিকই, কিন্তু কেউ যদি মারা যায়, কেউ যদি অসুস্থ হয়, আমি ইনএভিটেবলি আমি যাবই। আমি কখনো কোনো জানাজা বা কোনো কাউকে কবর দেওয়া বা কারোর হসপিটালে আছে, যত রাতই হোক যা হোক আমি ঠিক সেটা মিট করব, কোর্ট থেকেই যাই, যেখান থেকে যাই। আজকে সারাদিন আমাদের সাথে থাকবার জন্য আপনাকে এবং আপনাকে দুজনকেই অনেক অনেক ধন্যবাদ।